লাস্ট এপিসোডে আমরা দেখেছি বিদ্রোহীরা রেড কিং এর বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হয় আর তাদের নেতৃত্ব দেয় হাল্ক। মাঝপথে বাঁধ সাধে কায়রা ও রাজার সেনাবাহিনী। কায়রার সাথে হাল্কের এক ভয়ঙ্কর যুদ্ধ বাঁধে। এর মধ্যেই রাজার নির্দেশে যুদ্ধক্ষেত্রে স্পাইক্সরা হামলা করে। বিদ্রোহীরা প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় নেয় নিকটবর্তী আনসারা গ্রামে। মিক সেখানে খুঁজে পায় তার হাইভের রানীকে। বেশ কিছুক্ষণ ধরে চলে স্পাইক্সদের সাথে লড়াই, কিন্তু রাজা এখানেই শান্ত হয়নি। ভয়ঙ্কর এক সিদ্ধান্ত সে ইতিমধ্যেই নিয়ে নেয়। গ্রাম খালি করার আগেই আকাশ থেকে নেমে আসে অসংখ্য বোমা, মাটিতে মিশিয়ে দেয় পুরো গ্রাম আর তার নিবাসীদের। রাজার এই নিষ্ঠুর কর্মকাণ্ড হতবাক করে দেয় উপস্থিত সবাইকে, কিন্তু এই ঘটনা মানসিকভাবে পুরোপুরি ভেঙে দেয় কায়রাকে। কায়রা হাল্কের সাথে ওয়ার বন্ডে আবদ্ধ হয় এবং প্রতিজ্ঞা করে রেড কিংকে মেরে সে শান্ত হবে। হাল্ক নিউজ ভেহিক্যালের মাধ্যমে রেড কিংকে সাবধান করে বলে তারা এবার রাজাকে গদিচ্যুত করার জন্য আসে। ওয়েলকাম টু কমিক টাইমস। কমিক টাইমসের বিশেষ নিবেদন কমিক টাইমস অডিও বুক সিরিজ প্ল্যানেট হাল্ক পঞ্চম পর্ব। বিদ্রোহীদের হাইড আউটে কিছু শিশু বসে রেড কিং আর হাল্কের পুতুল নিয়ে খেলছে। ব্রুট তাদের গল্প শোনাচ্ছে কিভাবে সাকারসান কৃতদাসদের মুক্ত করে এক নতুন জীবন দিয়েছে। কায়রা জানে রাজার সেনারা তাদের শিকারী কুকুরের মতো খুঁজছে। তারা স্পাইক্সদের তাড়িয়ে তাড়িয়ে বিদ্রোহীদের দিকে নিয়ে আসে। তাদের এই জায়গা ছেড়ে শীঘ্রই গন্তব্যের দিকে এগোনো উচিত। মিক জানালো সেটা সম্ভব না, তার রানীর শারীরিক অবস্থা এখনো পুরোপুরি ভালো নয়। মিক বাকি গ্ল্যাডিয়েটরদের সাথে তর্ক জুড়ে দিল। তার রানী তাকে নিজের বন্ধুদের সাথে ঝামেলা করতে বারণ করলেন। কথোপকথনের মধ্যেই একটা ইম্পেরিয়াল শিপ থেকে শুরু হলো বোমাবর্ষণ। বিস্ফারিত চোখে মিক দেখলো রাজার সৈন্য আর তাদের সামনে বিশাল স্পাইক্স বাহিনী। কায়রা রাজার সেনাদের উদ্দেশ্যে বলল তার নেতৃত্বে বিদ্রোহে সামিল হতে, কিন্তু সেনারা রাজার অনুগত। তারা এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে স্পাইক্স বাহিনীকে ঠেলতে শুরু করলো বিদ্রোহীদের দিকে। এই অতর্কিত হামলার কোনো পাল্টা জবাব নেই বিদ্রোহীদের কাছে। হাল্ক কোনো উপায় না দেখে তার দুহাত সজোরে মাটিতে মেরে পাহাড় ভেঙে ফেললো। মাটি থেকে বেরিয়ে এলো লাভা। স্পাইক্সরা জ্বলতে শুরু করলো আগুনে। মিক আর ব্রুডো নেমে পড়েছে লড়াইয়ে। উড়ন্ত যানগুলো থেকে রাজার সৈন্যদের টেনে টেনে তারা গরম লাভায় ফেলতে শুরু করলো। এলয়, হাল্ক আর কায়রা একটা উড়ন্ত যান কবজা করতে সক্ষম হলেও সেটা বেশিক্ষণ অক্ষত থাকলো না। লাভায় ডুবন্ত প্রায় এক ইম্পেরিয়াল সেনার গুলির আঘাতে ভাসমান যান থেকে ছিটকে নিচে গরম লাভায় এসে পড়ল হাল্ক ও কায়রা। সেই মুহূর্তে লাভা থেকে বেরিয়ে এলো মকম্যাকং নামক এক ভয়ঙ্কর লাভা দানব। কায়রা হাল্কে প্রশ্ন করলো সে এই রকম মনস্টারের সাথে আগে লড়েছে কিনা। হাল্ক মতে এরকম দানব মেরেছে এর আগে, কিন্তু এই জীবটি আরো হিংস্র। লাভা দানব তাদের হত্যা করার আগেই হাল্ক কায়রাকে জাপটে ধরে এক বিশাল লাফ দিল, বিপদমুক্ত করলো নিজেদের। মিক লাভা থেকে তুলে আনলো ক্রককে। নিরাপদ দূরত্বে পৌঁছে শুরু হলো বিদ্রোহীদের যুদ্ধ জয়ের সেলিব্রেশন। হাল্কে চর এসে খবর দেয় রাজার সেনারা এখনো তাদের পিছু ছাড়েনি। তারা স্পাইক্সদের জঙ্গল আর গ্রামের মধ্য দিয়ে নিয়ে আসে এখানেই। গ্রামের পর গ্রাম উজাড় করে স্পাইক্স বাহিনী আরো শক্তিশালী হয়ে উঠছে। এলয়ের মনে প্রশ্ন জাগলো রাজা এখনো তাদের বোমাবর্ষণ করে কেন মারার চেষ্টা করলো না। সবাই জানে বোম হাল্ককে আহত করার জন্য যথেষ্ট নয়। হাল্ক একাই এই বিশাল স্পাইক্স দলের বিরুদ্ধে লড়ার ইচ্ছা প্রকাশ করলো। রাজা ও তার সেনাদের এই অবাধ্যতা হাল্ককে আরো রাগিয়ে দিচ্ছে। হঠাৎই হাল্ক শুনতে পেল এক কাতর গোঙানির শব্দ। স্পাইক্স দ্বারা আক্রান্ত মিকের রানীর মধ্যে শুরু হয়ে গেছে সংক্রমণ। তার চেহারায় ঘটেছে পরিবর্তন। চোখের নিমেষে রানী বদলে গেল এক ভয়ঙ্কর স্পাইকে। কাল বিলম্ব না করে হাল্ক তার হাতের গদা দিয়ে জোরদার আঘাত এনে বসল রানীর মুখে। মিক বাধা দিল হাল্ককে। তার চোখে মুখে প্রতিহিংসা আর এক অসহনীয় যন্ত্রণা। মিক তার রানীকে প্রচণ্ড ভালোবাসলেও সে জানে তার এখন কি করণীয়। সে একটা ফায়ার গান হাতে তুলে নিল। উপস্থিত সকলকে অবাক করে দিয়ে মিকে স্পাইক্স রূপী রানীকে হত্যা করল। হিরোইম এই বিদ্রোহে তার ক্লানের শ্যাডো ওয়ারিয়ারদের সাহায্যের আর্জি জানালো। তারা যে আসল সাকারসানের আনুগত্য অবশ্যই স্বীকার করবে এই বিশ্বাস হিরোইমের আছে। এলয় জানালো স্পাইক্সরা হাল্কের পেছনে পড়ে আছে। এই অবস্থায় হাল্কে শ্যাডো ক্লানের সাথে দেখা করতে নিয়ে যাওয়া বোকামি। হিরোইম জানালো স্পাইক্স বাহিনী এক সময় ঠিকই পৌঁছে যাবে তার গ্রামে। তার আগে গ্রামের অভিভাবকদের সিদ্ধান্ত নেওয়া উচিত এই সংগ্রামে তারা অংশগ্রহণ করবে কিনা। মিকের অনুগামীরা আওয়াজ তোলে হাল্ক নয়, তাদের রাজাই আসল সাকারসান। মিক প্রতিবাদ জানায় না, বরং সে এক দুর্ধর্ষ অনুপ্রেরণাদায়ক বক্তব্য রাখে তার অনুগতদের উদ্দেশ্যে।
এক সত্যিকারের রাজার মতো সেও তাদের মানসিকভাবে প্রস্তুত করে নেয় আসন্ন বিপদের জন্য। মিক জানায় তারা যাবে স্পাইক্সদের বিরুদ্ধে লড়তে, যাতে বিদ্রোহীরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছানোর সময় পায়। দলটি দুভাগে ভাগ হয়ে যায়। হাল্ক বিদ্রোহী ও রিফিউজিদের নিয়ে পূর্ব পরিকল্পিত পথে রওনা দেয়। মিক যাত্রা শুরু করে স্পাইক্সদের সাথে সম্মুখ সমরের জন্য। ক্রগ মিকের সঙ্গ নিল। এক বিশাল মরুভূমির মধ্য দিয়ে এগিয়ে চলেছে হাল্ক ও তার সঙ্গীরা। আচমকা উঠল এক ভীষণ স্যান্ডস্টর্ম। হিরোইমের নির্দেশে সবাই তাঁবু খাটিয়ে আশ্রয় নিল। চলল দীর্ঘ অপেক্ষা। এক পূজারী সাকারের বহু পুরনো ভবিষ্যৎবাণী আউড়ে চলেছে। হিরোইম তাকে বাধা দিল। সে শোনালো তার জীবনের কাহিনী, কিভাবে তার সারাটা জীবন সে প্রস্তুত করেছে নিজেকে সাকারসান হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু প্রিস্টের জীবন তাকে দাঁড় করিয়ে দিয়েছিল এক কঠিন সিদ্ধান্তের মুখে। সে তার মাস্টারকে আঘাত করে আর হিরোইম দ্য শেমডের তকমা পায়। হিরোইমের জীবন কাহিনী এখানেই শেষ নয়। তার অপূর্ণ স্বপ্ন সে চায় হাল্ক পূরণ করুক এবং হয়ে উঠুক আসল সাকারসান। বাইরে কমে আসে ঝড়। হাল্ক তাঁবু থেকে বেরিয়ে দেখতে পায় কিছু অপরিচিত মুখ আর তাদের সঙ্গে কিছু হিংস্র জীব, যারা উদ্ধত হয় বিদ্রোহীদের হামলা করার জন্য। হাল্ক ক্ষিপ্রভাবে ধরাশয় করতে শুরু করলো এই জীবগুলোকে। পাহাড়ের উপর থেকে ভেসে এলো গম্ভীর গলা। তারা এখানে লড়তে আসেনি। হিরোইমের এই মুখগুলো পরিচিত। তারা তার গ্রামের এল্ডার শ্যাডো ওয়ারিয়ারদের প্রধান। এল্ডাররা জানালো তারা শুধুমাত্র কায়রার জন্য এখানে এসেছে। কায়রা তার শ্যাডো ওয়ারিয়ারদের প্রতিশ্রুতি ভেঙেছে। এই অপরাধ তার জাতির মানুষদের বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। কায়রা এল্ডারদের সামনে মাথা নত করল। জানালো রেড কিং এর নৃশংস হত্যা লীলার কাহিনী। এল্ডাররা শুনতে চাইল না তার কোনো অজুহাত। কায়রা রেড কিং এর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, ফলে সে তাদের ধোঁকা দিতে পারে। কথার মাঝে তাদের দৃষ্টি পড়ল হাল্কের উপর। অবাক চোখে চেয়ে তাদের মুখ থেকে অস্ফুটভাবে মুখ থেকে বেরিয়ে এলো, ওকে তো দেখতে অনেকটাই সাকারসানের মতো। চোখের নিমেষে এল্ডাররা তাদের ক্ষমতা বলে হাল্ক, কায়রা ও হিরোইমকে এক অদ্ভুত দর্শন ঘরের মধ্যে এনে ফেললো। একটা বিশাল জাহাজ ঘরের মাঝে দাঁড় করানো। এই জাহাজে করে শ্যাডো ওয়ারিয়ররা এই প্ল্যানেটে আসে। তারা এই গ্রহের স্বৈরাচারিতা প্রত্যক্ষ করেছে। তাদের ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে। তাই তারা এই জাহাজের পাওয়ার ব্যবহার করে পোর্টালটি খোলে, যাতে একদিন ভবিষ্যৎবাণী সাকারসান এই প্ল্যানেটকে উদ্ধার করতে আসে। হিরোইম এল্ডারকে বলে তোমাদের সাকারসান তোমাদের সামনে দাঁড়িয়ে, তার আনুগত্য স্বীকার করে নেওয়ার সময় এসে গেছে। এল্ডার হালকে চিনে নিয়েছেন, কিন্তু তিনি আরেকটি বার হালকে পরীক্ষা করতে চান। হালকে প্রস্তুত হতে বললেন সাকার রিচুয়াল প্রভোকেশনের জন্য। হাল্ক তার চোখের সামনে দেখতে পেল তার গ্লাডিয়েটর বন্ধুদের, তার অ্যাভেঞ্জার টিমকে। বিভিন্নভাবে হাল্কের মানসিক পরীক্ষা নিতে থাকলো এল্ডার। হাল্কের জীবনে ভালোবাসার মানুষগুলো একে একে মৃত্যুবরণ করেছে এবং ভবিষ্যতেও সেটাই হবে। হাল্কের জন্মই হয়েছে হিংসা আর ধ্বংসের জন্য। এল্ডার হাল্কের মধ্যে দেখতে পেল ঘৃণা, যার মধ্যে এত ঘৃণা সে কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করবে। হাল্কে মানুষ চিনতে ভুল করেছে, সে সাকারসান নয়। এল্ডার এও জানিয়ে দিল সে হাল্কের এই যুদ্ধে কোনো রকম সাহায্য করবে না। হাল্কে এল্ডারের এই সিদ্ধান্ত কোনো রকম বিচলিত করল না। সেখানে রাখা পুরনো যানটি সে তুলে নিল এবং তৈরি হলো সেখান থেকে প্রস্থান করার জন্য। অন্যদিকে স্টেপিস থেকে বেশ কিছুটা দক্ষিণে তখন মিক, ক্রগ ও তাদের সেনারা দাঁড়িয়ে বিশাল স্পাইক্স বাহিনীর সামনে নিজেদের প্রস্তুত করছে তারা স্পাইক্সদের চিরতরে এই প্ল্যানেটের বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য। ঠিক সেই সময় মিক ও ক্রগ আকাশে বিস্ফারিত দৃষ্টি মেলে দেখতে পেল রেড কিং এর শিপ। ক্রগ মিককে সাবধান করে দিয়ে একটা বিশাল পাথরের চাই জাহাজগুলো লক্ষ্য করে ছুঁড়ে মারল। জাহাজগুলো তাদের দিকে দৃষ্টিপাত না করে দূরে চলে গেল। অবাক চোখে তারা দেখল একটা পুরনো এল্ডার শিপের উপর দাঁড়িয়ে হাল্ক ও কায়রা। ইম্পেরিয়াল শিপগুলো শুরু করলো বোমাবর্ষণ। হাল্ক ও কায়রাকে লক্ষ্য করে ছোড়া মিসাইলগুলো অবলীলায় ধরে এদিক ওদিক ছুঁড়ে মারছে হাল্ক। হাল্কের শিপ পরিচালনার দায়িত্বে থাকা হিরোইম অনেক চেষ্টার পর জাহাজের বন্দুকগুলোকে কার্যকরী করতে সক্ষম হলো। তারপর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ করে ইম্পেরিয়াল শিপগুলো গুঁড়ো হয়ে গেল। এল্ডার শিপের পাওয়ার ব্যবহার করে এক ভীষণ ইলেকট্রোম্যাগনেটিক পালস রিলিজ করলো বিদ্রোহীরা, যা ক্রাউন সিটিতেও সবাই উপলব্ধি করতে পারল। রাজার সৈন্য স্পাইক্সদের শেষ করে পুরো বিদ্রোহী দল তাদের শেষ লড়াইয়ের জন্য অগ্রসর হলো ক্রাউন সিটির দিকে। এদিকে ক্রাউন সিটিতে রেড কিং যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তার অপরাজেয় আর্মার পরে সে তৈরি যে কোনো শত্রুর মোকাবেলার জন্য। অন্যদিকে যাত্রাপথে আবার বাধা আসে হাল্ক ও তার সঙ্গীদের। স্পাইক্সরা সব শেষ হয়ে যায়নি। আগুনের এক বিশাল বেড়াজালের অন্যদিকে স্পাইক্সরা অপেক্ষা করছে, কিন্তু হাল্ক তাদের সাথে যুদ্ধ করতে চাইছে না।
হাল্ক এবং মিক দুজনে শুনতে পেল স্পাইক্সরা যেন তাদের কিছু বলতে চাইছে। স্পাইক্সরা হাল্ক ও তার সঙ্গীদের আহ্বান জানাচ্ছে তাদের জাহাজে। মনে অনেক প্রশ্ন, কৌতূহল ও উৎকণ্ঠা নিয়ে সবাই প্রবেশ করলো জাহাজের ভেতরে। তাদের পরিচয় হলো স্পাইক্সদের লিডারের সাথে। অন্যদিকে জাহাজের বাইরে হিরোইম ও এলয় অপেক্ষা করছে তাদের বন্ধুদের জন্য। খামখেয়ালি এলয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হিরোইম তাকে ঠান্ডা করে বলল তারা অপেক্ষা করবে হাল্ক ও বাকিদের ফিরে আসা পর্যন্ত। ক্রাউন সিটির একজন জনপ্রতিনিধি এলয়কে জানালো শহরের জনগণ রাজার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়। তারা সাকারসন নয়, একজন নতুন রানীকে সিংহাসনে দেখতে চায়। এই কথা এলয়ের মধ্যে এনে দিল এক আমূল পরিবর্তন। তার মধ্যে প্রবেশ করলো ক্ষমতা দখলের লোভ। সে হিরোইমের নির্দেশ অমান্য করে হামলা করে বসলো রাজপ্রাসাদে। নির্মমভাবে হত্যা করতে শুরু করলো সে রাজার সৈন্যদের। কিন্তু অনভিজ্ঞ এলয় জানে না এটা কূটনীতিবিদ রেড কিং এর এক নতুন চাল। এলয়কে সে দলচ্যুত করতে সক্ষম হয়েছে। এলয়ের সামনে রেড কিং। রাজা তৈরি হলো এলয়কে এক চরম শাস্তি দেওয়ার জন্য। এই প্রথমবার এলয়ের মুখে ভয় দেখা গেল। রাজা এলয়ের দিকে এগোতেই সেখানে উপস্থিত হলো হাল্ক। সে একা নয়, তার সঙ্গে তার গ্ল্যাডিয়েটর বন্ধুরা এবং স্পাইক্সরাও। আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। এই সিরিজের কোনো এক পর্বে সেন্ট্রি ও হাল্ক একে অপরের মুখোমুখি হবে। সেই পর্যন্ত এই সিরিজটা তোমরা দেখতে চাও কিনা সেটাও কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে কানেক্টেড।